সরকার বেঙ্গল পলিটিক্সের সঙ্গে আজকে রয়েছেন অচিন্ত মল্লিক, দীর্ঘদিনের সিপিএম এর নেতা, কাটোয়ার দিকের এক সময় ধন্যদ্র প্রতাপ নেতা, বর্তমানে রাজ্য কমিটির সদস্য। বেঙ্গল পলিটিক্সে আপনাকে স্বাগত। হ্যাঁ, নমস্কার। রাজ্যে প্রচুর দুর্নীতি হচ্ছে, রাজ্য সরকারের বিভিন্ন নেতা এবং আমলারা দুর্নীতিতে জড়িত। আপনার প্রতিক্রিয়া? এখন এই নিয়ে আমরা অনেকদিন আগে থেকেই বলে আসছি, তৃণমূল কংগ্রেস এবং বিজেপির মধ্যে একটা গোপন আন্ডারস্ট্যান্ডিং, সমঝোতা তাদের মধ্যে আছে। এদের এই দুটো রাজনৈতিক দলেরই স্রষ্টা যিনি, কার্যত আরএসএস, তার নেতা মোহন ভাগবত চান যে তৃণমূল কংগ্রেসের যাতে কোনো ক্ষতি না হয়। তো প্রকাশ্যেই তিনি বলেছেন যে তৃণমূল কংগ্রেসের পাশে আমাদের থাকতে হবে। ফলে স্বাভাবিকভাবেই এই যে সব সিবিআই, ইডি ইত্যাদি যা তদন্ত হচ্ছে, তার পরিণতি এই দিকেই যে যাবে, এটা আমরা অনেক আগে থেকেই তা সন্দেহ প্রকাশ করেছি। ফলে সবাই, চোর, জোচ্চোর, ডাকাত সবই জামিন পেয়ে যাবে। গরু চুরি হোক আর চাকরি চুরি হোক আর অন্য বালি, পাথর, কয়লা যা যা খেয়েছে সবই নারীর ইজ্জতকারী, সবাই জামিন পেয়ে যাচ্ছে এবং পাবে, এবং তাদেরকে নতুন করে আবার পদমর্যাদায় বসানো হচ্ছে, সব জানেন আপনারা। আচ্ছা, নারদ সারদা থেকে শুরু করে শিক্ষা দুর্নীতি, স্বাস্থ্য দুর্নীতি, সব দুর্নীতিতেই আপনি যেটা বলছেন যে কোনো কিছু শাস্তি হচ্ছে না, তাহলে কিভাবেই চলতে থাকবে ব্যাপারটা? চলতে থাকবে বলতে, আইনের এই যে এজেন্সি, কেন্দ্রীয় এজেন্সি, এদের কাছ থেকে কতটা কি পাওয়া যাবে এও সন্দেহ আছে। এটা আমাদের পার্টিরই সন্দেহ আছে, আমরা ব্যক্তিগত বলছি না। ওই কোর্টেও কতটা কি দাঁড়াবে শেষমেশ, সেটা নিয়েও কিছুটা জিজ্ঞাসা চিহ্ন ইতিমধ্যে কয়েকটা ক্ষেত্রে সেটা প্রমাণিত হয়েছে। ফলে একমাত্র গণ আন্দোলন সংগ্রাম, তার চাপে যদি এদেরকে বাধ্য করানো যায়, এছাড়া অন্য কোনো রাস্তায় চলতে থাকবে না, এটা ঘটনা। কারণ ইতিমধ্যে দেখেছেন মানুষের মধ্যে একটা প্রতিরোধ গড়ে উঠছে, এবং যারা এসব ডাকাতি চুরি করছে, মানুষের অধিকার কেড়ে নিচ্ছে, মানুষের পাওনা তারা গন্ডা তারা নিজেরা ভোগ করছে, তাদেরকে কিভাবে তৃণমূল কংগ্রেসের শাসক দলে সেই মন্ত্রী থেকে শুরু করে গ্রাম পঞ্চায়েতের মেম্বার পর্যন্ত সাধারণ মানুষ কীভাবে তাদেরকে বিরুদ্ধে প্রতিরোধ করে তুলছে। আজকের দিনে এটাই ট্রেন্ড পশ্চিমবাংলার। ফলে মানুষের প্রতিরোধ সংগ্রামের মধ্যে দিয়ে রাজ্য সরকার এবং তাদের উপরে প্রশাসন, যেটা আর কি সরকারি তো প্রশাসন চালনা করে, এদের উপরে দেখা যাচ্ছে মানুষ টোটালি ভরসা হারাচ্ছে, বিশেষ করে আরজিকর কাণ্ডের পরে। তো তাহলে কি এই গণ আন্দোলনের তীব্রতা ক্রমশ দিনে দিনে বাড়তেই থাকবে? নিশ্চিতভাবে বাড়াতে হবে, এটাই দায়িত্ব আমাদের পার্টির সামনে এখন, বামপন্থী আন্দোলনের সামনে, যে এছাড়া বিকল্প কিছু নেই। এটাই মানুষের কাছে আমাদের তুলে ধরতে হবে যে ওদের ওপর ভরসা করে থেকে লাভ নেই, আন্দোলন সংগ্রামের মধ্যে দিয়ে আমাদের দাবি আদায় করে নিতে হয়। আচ্ছা, এই যে আপনি বললেন মোহন ভাগবত বলেই দিয়েছেন যে তৃণমূলের পাশে আমাদের দাঁড়াতে হবে, তার পিছনে কি কারণ এটা যে রাজ্যে বিজেপি কোনোদিনই ক্ষমতায় আসতে পারবে না, এটাই কি কারণ? ইতিমধ্যে তো মোহন ভাগবতের, এটা আমাদের কথা নয়, তাদের যে পত্রিকা আরএসএসের মুখপত্র, সেখানেই তারা পরিষ্কার বলেছে যে বিজেপি যদি ক্ষমতায় পশ্চিমবঙ্গে আসতে নাও পারে, কিন্তু তৃণমূল থাকুক, কিন্তু বামপন্থীদের শক্তি যাতে কিছুদিন বৃদ্ধি না হয়, সেই দিকেই আমাদের ব্যবস্থা নিতে হবে। প্রশাসনের উপরে মানুষ আস্থা হারাচ্ছে, সরকারের উপরে মানুষ আস্থা হারাচ্ছে, অথচ লোকসভা বিধানসভা নির্বাচনে দেখা যাচ্ছে সিপিআইএম অথবা বামেরা শূন্য জায়গায়। এটা যদি বলেন এই মুহূর্তে দাঁড়িয়ে, এটা বলতে কোনো আমাদের দ্বিধা নেই যে এখনো মানুষের কাছে সেই ভরসার জায়গাটা আমরা তৈরি করতে পারিনি, আমাদের পার্টি বা বামপন্থীরা। কিন্তু মানুষের মধ্যে ক্ষোভ তীব্র হচ্ছে, যেখানেই বসুন আপনি, চায়ের দোকানে, ট্রেনে, বাসে, মানুষের আলোচনা তৃণমূলের বিরুদ্ধে, এবং সাম্প্রতিক সময়ে তৃণমূল বিজেপির আন্ডারস্ট্যান্ডিং, এটাও মানুষের কাছে প্রকাশ্যে আজকে এসে যাচ্ছে। ফলে বিজেপির সম্পর্কেও মানুষের ক্রমশ মোহভঙ্গ হচ্ছে। এই উপনির্বাচনের কথা ছেড়ে দিন, এটা সাধারণভাবে যারা শাসক দলে থাকে তারাই জেতে, এবং কীভাবে ভোট হয়েছে জানেন আপনারা। কিন্তু এই উপনির্বাচনেও যদি তালডাংরার দিকে আমরা তাকাই, তাহলে দেখা যাবে যে বামপন্থীদের ভোট একটা বৃদ্ধির দিকে একটা ট্রেন্ড আছে।
ফলে স্বাভাবিকভাবে 26-এর নির্বাচনে এখনো 1.5 বছর বাকি আছে। ফলে এই মধ্যে দাঁড়িয়ে মানুষের এই যে ক্ষোভ বিক্ষোভ, আমরা তাকে সংগঠিত করতে চাই এবং আমাদের ওপর মানুষ চাইছে আমরা সামনে থাকি, লড়াইয়ের সামনে। এইটা সব জায়গায় এখনো পর্যন্ত আমরা সেই শক্তি আমরা মানুষের কাছে দেখাতে পারিনি। ফলে মানুষের কাছে এখনো সেই ভরসার জায়গাটা আমরা তৈরি করতে পারিনি। আমার ধারণা, এটা আমাদের পার্টিরও ধারণা, সামগ্রিক লড়াইয়ের মধ্যে দিয়ে এই সময়কালের মধ্যে সেই আস্থার জায়গা, ভরসার জায়গা মানুষের কাছে আমরা তৈরি করতে পারবো এবং 26 সালের নির্বাচনে তার একটা অন্য চেহারা মানুষ দেখতে পাবে। পশ্চিমবাংলা নতুন ইতিহাস হওয়ার তৈরি হবে। তাহলে আপনি বলছেন যে এই যে তৃণমূল অনেকটা ভোট যন্ত্রকে নিয়ন্ত্রণ করে, তারপরে তারা খুব একটা কিছু সুবিধা করতে পারবে না 26-এ? নিশ্চিতভাবেই পারবে না, কারণ ইতিমধ্যে তো এই যে মানুষের প্রতিরোধ গড়ে উঠছে, আমরা ইতিমধ্যে মানুষের কাছে কথা বলতেও শুরু করেছি যে যদি বুথ রক্ষা মানুষ যদি করতে পারে তাহলে নির্বাচন মানুষ মানুষ যা চাইছে তা হবে। আর তা না হলে, যদি বুথ রক্ষা মানুষ করতে না পারে, কেন্দ্রীয় বাহিনী বা এদের ওপর নির্ভরশীল হয়ে যদি চলে, তাহলে মানুষের চাওয়া, মানুষের আকাঙ্ক্ষা, মানুষের চাহিদা তা পূরণ হবে না। মানুষ তখন বলছে যে বামপন্থীদের চাই, এছাড়া আমাদের বাঁচার আর কোনো রাস্তা নেই। ফলে মানুষের এই যে চাওয়াটা, তা যদি আমরা মানুষের কাছে এই বার্তা আমরা একবার তলা পর্যন্ত সামনের সারিতে যদি আনতে পারি, তাহলে সামগ্রিকভাবে আমরা আজকে এই গোটা আন্দোলন লড়াইয়ের একটা নতুন পরিস্থিতি পরিবেশ তৈরি হবে এবং সেই দিকেই আমরা আমাদের সাংগঠনিক প্রস্তুতি আমরা গড়ে তুলব। কিন্তু একটা জিনিস এখন দেখা যাচ্ছে যে বিক্ষিপ্তভাবে হলেও বামেদের এই যে এরিয়া কমিটির নির্বাচন বা মনোনয়ন, এগুলো নিয়ে একটা কিছু কিছু জায়গায় বেশি অতিরিক্ত মতান্তর হচ্ছে, এমনকি সেটা মাঝে মাঝে সংঘর্ষের রূপ নিচ্ছে। এটার কারণ কি? সংঘর্ষ কোথায় রূপ দিয়েছে আমি বলতে পারবো না। না, এরকম খবরে না, সেই যাই হোক, সংবাদ মাধ্যমের খবর। একটা জায়গায় কোন জায়গায় কলকাতার দিকে বোধহয় কোনো একটা, কিন্তু এসব আমাদের জেলাতে এসব কোনো ঘটনা নেই। বা সামগ্রিকভাবে যদি পুরো পশ্চিমবাংলা দেখেন, আর কোনো জায়গায় একটা সিঙ্গেল ইনসিডেন্ট কাগজে বেরিয়েছিল, কিন্তু মতান্তর হতেই পারে। আমি একরকম ভাবতে পারি, আপনি আর একরকম ভাবতে পারেন পার্টির ভেতরে, যে কাদেরকে নেতৃত্বে নিয়ে আসা যাবে, কারে মানুষের সঙ্গে সম্পর্ক বেশি, এই নিয়ে মতপার্থক্য থাকাটা আমাদের পার্টিতে, এটাই তো গণতন্ত্র, যেটা অন্য কোনো পার্টিতে নেই। আমাদের পার্টিতে এই গণতন্ত্র যে আলোচনার মধ্যে দিয়ে হচ্ছে সামগ্রিক মতটাকে তুলে নিয়ে আসা, যাতে একটা প্রকৃত নেতৃত্ব হচ্ছে গড়ে তোলা যায়। এই গণতন্ত্র অন্য কোনো পার্টিতে নেই। বা কার্যত ওপরের নেতা ঠিক করে দেয় পরের তলার নেতা কে হবে, আমাদের পার্টিতে সেটা না। আচ্ছা, আরো একটা জিনিস আপনাদের এখানে দেখতে পাওয়া যাচ্ছে যে সচরাচর আপনাদের দল থেকে অন্য দলে কেউ যেত না, অথবা আপনারা যদি কাউকে বহিষ্কারও করতেন, সেও দেখা যেত পার্টি অফিসে নিয়মিত চেয়ার দখল করে বসে আছে, মানে সে কিন্তু পার্টিকে ছেড়ে চলে যেত না। আবার কিছুদিন পরে তাকে হয়তো রেকটিফাই করে সে নিজের রেকটিফিকেশনের মধ্যে দিয়ে যেত, আপনারাও খানিকটা রেকটিফাই করতেন, তাকে আবার আপনারা দলে ফিরিয়ে নিতেন। এখন একটা জিনিস দেখা যাচ্ছে, বহিষ্কৃত না হয়েও বহু লোক আপনাদের দল ছেড়ে অন্য দলে চলে যাচ্ছে। বহু লোক যাচ্ছে কিনা, কিছু গেছে, নিশ্চিতভাবেই গেছে। এবং সেক্ষেত্রে আজকের গোটা যদি উদারীকরণ নীতির একটা হচ্ছে যে ফল, গোটা বিশ্বজুড়ে কার্যত আত্মস্বার্থ, ব্যক্তি স্বার্থ কেমন করে হচ্ছে পাওয়া যায়, এটাই হচ্ছে শিক্ষা। যে তুমি কেমন করে ভালো থাকবে, তোমরা নয়, তুমি, আমি নয়, আমরা নয়, আমি। ফলে এই মনোভাব থেকে দাঁড়িয়ে যেমন বুর্জোয়া রাজনৈতিক দলগুলো, তাদের মধ্যে যেমন একটা প্রতিদিনই এ ঘর ও ঘর করছে, আমাদের মধ্যেও অল্প হলেও সেটা হচ্ছে, একেবারে হয়নি এ তো বলা যাবে না, হয়েছে। তবে এটা খুব বেশি মানে পার্টিতে সামগ্রিকভাবে কোনো প্রতিফলন ঘটাতে পারবে না। তাহলে খানিকটা বুর্জোয়া দূষণ আপনাদের মধ্যে না, ঢুকছে। নিশ্চিতভাবেই এতে বুর্জোয়া সমাজের মধ্যেই তো কমিউনিস্টরা বাস করে। ফলে এই সমাজের রোগ, এই সমাজের বিভিন্ন হচ্ছে জীবাণু দ্বারা আমরা আক্রান্ত হব না, এমনটা কেউ বলতে পারে না। যদি না সেই মতাদর্শের বর্ম যদি আমরা সবসময় গায়ে চাপিয়ে না রাখতে পারি, তাহলে এই বুর্জোয়া সমাজের জীবাণু দ্বারা আমরাও আক্রান্ত হতে পারি। বাংলাদেশের ইস্যুতে বামেরা যেন একটু বেশি নীরব, কারণ কি? নীরব যদি বলেন, তাহলে তো আমার মনে হচ্ছে যে ঠিক প্রকৃত বাস্তবতাকে বলা হচ্ছে না। সরব থাকলে আমরাই আছি, বিজেপি অন্য উদ্দেশ্য নিয়ে সরব। কার্যত পশ্চিমবাংলাতে, ভারতবর্ষে তারা দাঙ্গা আমদানি করতে চাইছে বাংলাদেশের ইস্যুকে ধরে, যাতে তাদের বাঁচার আর কোনো রাস্তা নেই। আবার মেরুকরণের রাজনীতি এবং হচ্ছে
ধর্মীয় একটা হচ্ছে জিগির তুলতে চাইছে। আমরা মূল কথাটা যেটা আমরা বলতে চাইছি, গোটা পৃথিবীর যে কোনো জায়গায় সংখ্যালঘুদের আক্রমণের উপর আক্রমণ আমরা তার তীব্র নিন্দা করি, তার বিরোধিতা করি এবং তার বিরুদ্ধে আমরা মানুষকে জনমত সংগঠিত করি। সে বাংলাদেশ হোক, সে পাকিস্তান হোক, সে ভারতবর্ষ হোক, আমরা সেই রাস্তা ধরে চলি। এবং কার্যত ভারতবর্ষে আজকে আপনারা দেখেছেন যে আমাদের সংবিধানে আছে 1947 সালের আগে যেখানে যা মন্দির, মসজিদ, গির্জা যেখানে যা ছিল সেটাই হচ্ছে থাকবে। এমনকি 1991 সালের আইনে বলা হয়েছে যে কোনো জায়গাতে কোনো সমীক্ষা করা যাবে না এইসব নিয়ে। কিন্তু আজকে সুপ্রিম কোর্টও কঠোর কোনো স্ট্যান্ড নিচ্ছে না এ বিষয়ে। সমীক্ষা চলছে, দেখেছেন সম্ভলে এই সমীক্ষা করার নাম করে হচ্ছে 4 জন হচ্ছে সংখ্যালঘু মানুষকে গুলি করে খুন করা হয়েছে, পুলিশ গুলি করে খুন করেছে। ফলে এই দিকে তারা নিয়ে যেতে চাইছে। এমনকি হচ্ছে তাজমহলের নিচেও হচ্ছে মন্দির আছে, ফলে এইসব আজমির শরীফের নিচে মন্দির আছে, এইসব কথা হচ্ছে বলে আবার একটা গোটা ভারতবর্ষ জুড়ে অস্থিরতা, চঞ্চলতা, ঘৃণা, বিদ্বেষ এইসব তৈরি করার চেষ্টা চলছে। কিন্তু আমাদের বক্তব্য হলো তার মানে কার্যত যারা এইসব করে তারা বাংলাদেশ নিয়ে তাদের বলার অধিকার নেই। দুটোকে একসঙ্গে বলতে হবে। আচ্ছা, এই যে ইউনূস সরকারের যে ভূমিকা বাংলাদেশের ক্ষেত্রে আমরা অনেকদিন ধরেই দেখে আসছি। হাসিনা চলে গেছেন সেই মে মাসে, তারপর থেকে বাংলাদেশের অবস্থা ক্রমশ ডিটোরিয়েট করছে। এর পিছনে কি মনে হচ্ছে আপনার? ইউনূসের তো কাজ মানে একটা অন্তর্বর্তীকালীন সরকার, তার দায়িত্ব ছিল যে হচ্ছে 6 মাসের মধ্যে নির্বাচন করা, এইটা হচ্ছে তার প্রধান দায়িত্ব ছিল। কিন্তু তিনি সেদিকে যেতে পারলেন না। কার্যত জামাতের হাতে বন্দী হয়ে গেছেন তিনি। এখন জামাত যা বলবে, জামাত ইসলামী এখন সেই কাজ তারা হচ্ছে করতে তিনি বাধ্য, তাহলে হচ্ছে অন্য রাস্তায় তাকে হচ্ছে যেতে হবে। সেই জন্য আজকে কার্যত কোনো উপায় নেই। আর জামাত যা, আরএসএসও তাই, একই। দুটো অত্যন্ত পার্থক্য, দুজনেরই হচ্ছে হিরো, দুটো সংগঠনের কাছেই হিটলার হচ্ছে হিরো। জামাতের কাছেও যা, আরএসএসের কাছেও তাই। ফলে ওদের রাস্তা এক। ফলে আজকে ইউনূসের অবস্থা আজকে সেই একই জায়গায় গেছে। মাত্র হচ্ছে যদি সামগ্রিকভাবে আমাদের এই যে অনেকে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি একে আন্তর্জাতিক শান্তি বাহিনী পাঠাতে বলছেন ইত্যাদি ইত্যাদি, একটা আন্তর্জাতিক ইস্যু করতে চাইছে। আন্তর্জাতিক ইস্যু তো হওয়ার প্রয়োজন নেই। দুদেশের পারস্পরিক আলোচনার মধ্যে দিয়ে এই গোটা সমস্যার সমাধান হচ্ছে করতে পারে। কিন্তু সে পথে আমাদের দেশের সরকার, আমাদের রাজ্যের সরকার কেউই সে প্রশ্নে নীরব হয়নি। আপনি তো অনেক আপনাদের যে সমস্ত সম্মেলনগুলো হচ্ছে এখন তো বোধহয় এরিয়া কমিটিগুলো শেষ হয়ে গেল নাকি? আমাদের জেলার এরিয়া কমিটি শেষ। আচ্ছা, আপনি অধিকাংশতেই অনেকগুলোতেই ছিলেন আপনি, বিশেষ করে কাটোয়ার দিকে তো সবকটাতেই বোধহয় ছিলেন। আমি কাটোয়া পর সবগুলো ছিলাম, এদিকেও কিন্তু কয়েকটা ছিল। তো এখান থেকে কি মনে হচ্ছে এই যে যারা উঠে আসছেন, যে যারা মানে সদস্য নির্বাচিত হচ্ছেন অথবা মনোনীত হচ্ছেন, বিশেষ করে অনেক তরুণ প্রজন্ম, এদের দেখে আপনার কি মনে হচ্ছে? একটা ভরসা পাচ্ছি যদি বলেন। কারণ আমরা এবার তো আমাদের চলে যাওয়ার সময় নতুনদের হাতে দায়িত্ব অর্পণ করে ব্যাটন তুলে দিয়ে কার্যত কিছু আজকে আমাদের পুরনো কমরেডরা থাকছেন এরিয়া কমিটিতে, যাদের অভিজ্ঞতা আছে, বিভিন্ন সময়ের ক্ষেত্রে বড় বড় লড়াইয়ের ভূমিকা পালন করেছেন। আবার নতুন প্রজন্ম তারা হচ্ছে দায়িত্ব নিচ্ছেন। এই প্রবীণ এবং নবীনের সংমিশ্রণে যে নতুন এরিয়া কমিটির নেতৃত্ব তৈরি হচ্ছেন, আগামী দিনে তারা হচ্ছে এই বর্তমান সময়ের যে চ্যালেঞ্জ, সেই চ্যালেঞ্জকে মোকাবিলা করার মতো একটা যথেষ্ট সম্ভাবনা তৈরি হচ্ছে। ফলে যদি বলেন আমরা খুব আশাবাদী এই নতুন নেতৃত্বের কাছ থেকে। যারা যারা নতুন নেতা উঠে এসছেন আপনাদের ইতিমধ্যে, যারা লাইমলাইটে চলে এসছেন, যেমন মীনাক্ষী, দীপশিতা, তরুণতর যে সমস্ত নেতারা আসছেন, তাদের একটা দেখা যাচ্ছে কিন্তু তাদের জনসভাতে প্রচুর ভিড় হচ্ছে। অথচ এই রেজাল্টটা, এই যে ভিড় হচ্ছে, এই রেজাল্টটা কিন্তু আমরা ভোট বাক্সের প্রতিফলনটা দেখতে পাচ্ছি না। এটা হঠাৎ করে একবারে হচ্ছে ভোট বাক্সের দেখতে পাবো এমনটা নেই। যে ভিড় হচ্ছে, শুধু যদি বলেন মীনাক্ষী, দীপশিতা বা এই যারা তরুণ নেতৃত্ব তাদের মিটিংই না, সাম্প্রতিক সময়ে বামপন্থীদের মিছিল, মিটিংয়ে এবং একটা নাগরিক সমাজের যে আন্দোলন এই সময় গড়ে উঠেছে, বিশেষ করে আর.জি. করকে ঘিরে, যা সামগ্রিকভাবে পশ্চিমবাংলায় হচ্ছে শাসক শ্রেণীর বিরুদ্ধে, শাসক দলের বিরুদ্ধে, সে কেন্দ্রের হোক, সে আমাদের রাজ্যের হোক,
একটা সামগ্রিক আমাদের বামপন্থীদের আন্দোলন, আমাদের পার্টির নিজস্ব আন্দোলন, আর তার সঙ্গে হচ্ছে নাগরিক সমাজের আন্দোলন, এই সব কিছুর মধ্যে দিয়ে মানুষের জমায়েত অংশগ্রহণ বাড়ছে। ফলে এটা একটু সময় নেবে ভোট বাক্সে তার প্রতিফলিত হতে। এটা একটা এখনো ফ্লুইড স্টেজে আছে। এটা সংগঠিত চেহারা নেবে এবং একটা জমাট বাঁধা অবস্থায় আসবে, যা শাসক দলের শাসক শ্রেণীর বিরুদ্ধে যাবে। তা আমরা যখন খুব মানে আপনারও পুরনো দিনের কথা বলছি, আমারও পুরনো দিনের কথা বলছি, আমরা একটা সময় দেখতাম যে সিপিএম এর বিরুদ্ধে বা বামফ্রন্টের বিরুদ্ধে বা সরকারের বিরুদ্ধে বাসে, ট্রেনে, চায়ের দোকানে, যেটা আপনি একটু আগে বললেন, প্রচুর সমালোচনা হতো। কিন্তু সেক্ষেত্রেও দেখা যেত যে ভোটে কিন্তু বামফ্রন্টই জিতছে। কি গ্রাম পঞ্চায়েত, কি পঞ্চায়েত সমিতি, কি বিধানসভা, সর্বত্রই। তা আজকে কি হলো, এমন কি ব্যাপার যে 2011-র পর থেকে আপনারা গড়াতে একদম শূন্য হয়ে গেলেন? কি মানে আপনার কি কি মনে হয় যে এটা তো অস্বীকার করা যাবে না যে আমাদের কিছুটা জনবিচ্ছিন্নতা তৈরি হয়েছিল, এবং তারপরে একটা সামগ্রিক চক্রান্ত গোটা পশ্চিম বাংলার 34 বছরে বামফ্রন্ট সরকারকে হচ্ছে হটাবার জন্য, আন্তর্জাতিক ক্ষেত্র থেকে শুরু করে ভবিষ্যতে প্রমাণ হবে এসব। আমাদের দেশের অতি দক্ষিণপন্থী, অতি বামপন্থী সমস্ত শক্তি জোটবদ্ধ হয়ে কেমন করে বামফ্রন্ট সরকারকে উৎখাত করা যায়। এবং সেক্ষেত্রে হচ্ছে উইকিপিডিয়াতেও বেরিয়েছিল যে আমেরিকার পক্ষ থেকে তারা বলেছে যত অর্থ যত যা প্রয়োজন হয় আমরা খরচ করব, বামফ্রন্ট সরকারকে উৎখাত করো। কারণ পশ্চিমবঙ্গের বামফ্রন্ট সরকার 34 বছর থাকাটা গোটা পৃথিবীর ইতিহাসে একটা নজিরবিহীন ঘটনা। ফলে এখনই যদি তাকে হচ্ছে খতম করা না যায়, এটা আরও হচ্ছে তার যে প্রভাব, সেই প্রভাব গোটা শুধু ভারতবর্ষে নয় গোটা বিশ্বের তার একটা নতুন চেহারা তৈরি করছে। ফলে হঠাৎ হবে বামফ্রন্টকে। ফলে তারপর থেকে যদি বলেন আবার 16 সালে আমাদের একটা মানুষের কাছে আমরা জায়গা তৈরি করতে পেরেছিলাম, কিন্তু তারপরে আমাদের জনবিচ্ছিন্নতা আক্রমণের মধ্যে দাঁড়িয়ে আরেকটু বাড়ে জনবিচ্ছিন্নতা। আস্তে আস্তে তলাতে যদি বেস লেভেলে, একেবারে বুথ লেভেলে সেই সংগঠন গড়ে তোলার কাজ আমরা করছি, এবং তা অনেকখানি এই সম্মেলনগুলো তো আলোচনায় বেরিয়ে আসছে। সেইখানেও হচ্ছে এই যে ধরুন আরজি করকে কেন্দ্র করে অনেকের ধারণা, অনেকের বক্তব্য যে গ্রামে কিছু হচ্ছে না, ঠিক না। অনেক গ্রামে, বিশেষ করে আমাদের কৃষক ফ্রন্টের ডাকে কোজাগরী লক্ষ্মী পূর্ণিমার দিনে ডাক দেওয়া হয়েছিল ঘরের লক্ষ্মীকে রক্ষা করো, ঘরের লক্ষ্মীকে বাঁচাও। অসংখ্য গ্রামে আমাদের পশ্চিমবাংলার, আমাদের জেলার মেয়েরা বেরিয়ে এসে হচ্ছে তারা প্রদীপ দিয়ে জ্বালিয়ে কিংবা মোমবাতি জ্বালিয়ে কিংবা হচ্ছে না মশাল নিয়ে তারা হচ্ছে মিছিল করেছে, পথসভা করেছে, যা কার্যত একটা অন্য চেহারা আনছে। সেই জন্যে আমরা খুবই আশাবাদী বর্তমান পরিস্থিতিতে আজকে সামগ্রিক আমাদের পার্টি সংগঠনের কাজকর্ম নিয়ে। দেখুন, আপনারা রাত দখলের ডাক দিচ্ছেন, ঘরের লক্ষ্মীকে বাঁচাও, এই ধরনের ডাক দিচ্ছেন, বুথ দখলের ডাক তো আপনারা দিচ্ছেন না, বুথ দখলের তো ডাক দিতে পারি না, বুথ রক্ষা করার ডাক। হ্যাঁ, সেই ডাক আমরা দিতে শুরু করেছি অলরেডি। আমরা সম্মেলন মঞ্চগুলোতে সেই আহ্বান আমরা পৌঁছাচ্ছি যে মানুষকে সেইভাবে প্রস্তুত করতে হবে যাতে বুথ আগলানোর ক্ষেত্রে, বুথ রক্ষা করার ক্ষেত্রে কেউ যাতে লুট করতে না পারে, তার জন্য মানুষকেই সেই ব্যবস্থা নিতে হবে। কোনো লুটেরাদের বুথের ধারে কাছে হচ্ছে ঘেঁষতে দেওয়া যাবে না, সেই প্রস্তুতি সংগঠনে গড়ে তুলতে হবে। তাহলে আপনি সার্বিকভাবে আশাবাদী যে 2026-এর নির্বাচনে এই অবস্থা অন্তত বামেদের থাকবে? নিশ্চিতভাবে। মানে একটা আপনারা মানে আমি বলতে চাইছি যে হয়তো আপনারা ক্ষমতা দখল করতে না পারলেন, একটা বড় বিরোধী শক্তি হিসেবে আপনারা একটা চমকে দেওয়ার মতো ফলাফল 26-এর নির্বাচনে হবে, এইটুকুই বলতে পারবো। আপনাদের যে ভোটগুলো, কমিটেড ভোটারদের ভোট যেগুলো ছিল, বামেদের কমিটেড ভোটার এবং অনেক বাম কর্মী, তারা খানিকটা বিজেপিকে ভোটের দিকে যেন ভোট দিয়ে দিচ্ছিলেন। এবং যেটা দেখা যাচ্ছে যে বুদ্ধবাবু এমনকি একটা লোকসভা নির্বাচনের আগে বলেও ছিলেন, সেটা 2019-এর, যে আপনারা গরম চাটু থেকে জ্বলন্ত উনুনে পড়বেন না। তো ইদানিং দেখা যাচ্ছে সেই ব্যাপারটা যেন অনেকটা সীমিত হয়েছে, বন্ধ হয়েছে। মানে এই বামেদের ভোট, বিশেষ করে এই লোকসভা নির্বাচনে, এমনকি শুভেন্দুদের মতন নেতারাও বলছেন যে হিন্দু ভোট সিপিএম কেটে নিয়েছে বলে আমরা হেরে গেলাম। তাহলে এইটা কি মনে করছে যে আবার ফেরাটা শুরু হয়ে গেছে? নিশ্চিতভাবেই ফেরা শুরু হয়েছে। তাহলে তালডাংরাতে আমরা হচ্ছে 10% ওপরে ভোট পেতাম না, ফেরা শুরু হয়েছে, এবং এই ফেরা এবার আরো গতি পাবে।
মানুষের কারণ তখন মানুষ মনে করেছিল বা আমাদের সমর্থকের একটা অংশ মনে করেছিল তৃণমূলকে এই মুহূর্তে হটাতে গেলে সিপিএম আমাদের পার্টির পক্ষে সম্ভব নয়, ফলে আপাতত বিজেপির কাছে যাও, এটা অস্বীকার করা যাবে না। কিন্তু সেটা শেষ পর্যন্ত মানুষ জীবনের অভিজ্ঞতায় বুঝেছে যে যেটা বুদ্ধবাবু বলেছিলেন এটা তার বাস্তব জীবনের অভিজ্ঞতা, তো আজকে তারা বুঝছেন যে ঠিকই তাই, যে আমরা মানে জ্বলন্ত তপ্ত কড়াই থেকে জ্বলন্ত আগুনে হচ্ছে আমরা পড়েছি। ফলে এই দুটোকেই হটাতে হবে, যেটা প্রথম থেকে আমাদের পার্টি বামপন্থীরা বলে আসছে। ফলে যে বিজেপি এবং হচ্ছে তৃণমূল পশ্চিমবঙ্গে দুটো শক্তির বিরুদ্ধে লড়াই, সারা দেশে বিজেপির বিরুদ্ধে লড়াই, এটাই হচ্ছে আমাদের সামনে প্রধান কাজ। ঠিক আছে, নমস্কার। নমস্কার। হ্যাঁ, এখন নমস্কার। আমরা ছিলাম অচিন্ত মল্লিকের সঙ্গে, সিপিআইএম এর রাজ্য কমিটির সদস্য, দীর্ঘদিনের পুরনো নেতা এবং আমাদের অত্যন্ত পরিচিত মানুষ। তাকে আমাদের বেঙ্গল পলিটিক্সে আপনার সাক্ষাৎকার দেওয়ার জন্য হ্যাঁ ধন্যবাদ। হ্যাঁ, নমস্কার, ধন্যবাদ।